যে ডিসি নিয়োগে, সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। এই চেক কাণ্ডে কারা কারা জড়িত, কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা, এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে? ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি। এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন, এরপরে ক্ষমতা কার বেশি? এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল স্যার। প্রধানকে প্রশংসা বাদ দিলাম, 14 সাল থেকে তো বহুজন সেনাপ্রধান হয়েছে, বহু জেনারেল ছিল, বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন? তোমরা 2009 সাল থেকে কোন ঘোড়া রান্না করছো বাংলাদেশে? বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোড়া রান্না করছে? কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে। যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। ছাত্র শিবিরের নেতা, শুধু নেতা নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। এখন এই অবস্থায় এটা তার পরিচয় প্রকাশ পাওয়ার পর এই ছাত্ররা পড়েছে বিপাকে, একটা মানে লজ্জার মধ্যে পড়ে গেছে তারা, যে তারা এতদিন বড় গলায় বলে আসছে যে না, জামাত শিবির তাদেরকে নিয়ন্ত্রণ করছে না, তাদের মধ্যে নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ আছে এবং ভালোভাবেই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। এই চেক কাণ্ডে কারা কারা জড়িত, কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা, এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে? ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি। এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন, এরপরে ক্ষমতা কার বেশি? এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল স্যারের, তাই নয়? তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের, যে প্রধান উপদেষ্টার সহকারী, তাদের ক্ষমতা আছে। আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদের ক্ষমতা রয়েছে। তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কাণ্ডই হলো এই চেক কাণ্ড কিনা আমি জিজ্ঞাসা করছি, তাই না? এবং এটা তো ছোট্ট একটা ঘটনা, একটা বের হয়েছে। আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে? হ্যাঁ, চেকে লেনদেন করবে এগুলো? এই একটা ভুল হয়েছে, ধরা খাইছে একটা চেকেই। তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার কোনো ঠিক আছে? তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাজ, আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত বিএনপিকে। সপ্তাহখানেক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে, সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে 3 কোটি টাকা দেখা যাচ্ছে। এই 3 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে, বাকিটা ক্যাশ করতে পারে নাই, কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টাপাল্টা হয়ে যায় কেন। আমাদের যে জায়গায় শঙ্কা ছিল যে এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, জাস্ট সদ্য গঠন করা একটা সরকারের প্রতিনিধিরা কিভাবে চুরিচামারি করছে আপনারা দেখছেন। আমি বলেছিলাম যে ডাকসু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে, তারা টাকা লেনদেন করছে। আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক, মানে এইটা সেই টাইটানিক সিনেমার বরফের মতো, যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় 20 গুণ বরফ বের হয়ে আছে। তো এই সরকারের যারা দায়িত্বশীল তাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো? আমি জানি না এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে। আমাদের প্রথম যে শঙ্কার জায়গা ছিল এই টাকা না, আমাদের শঙ্কার জায়গা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোসর, আওয়ামীপন্থী যারা ডিসি, তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে। এইটা আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামীপন্থী ডিসিকে কেন নিয়োগ দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামীপন্থী ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন
বিরোধী রাজনীতি যারা আমরা এতদিন রাজনীতিতে ছিলাম, কষ্ট করেছি, সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায়, বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী ডিসিদেরকে সঙ্গে নিচ্ছে, অংশীদার করছে। এই যে একটা কূটকৌশল, যে একটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করলো তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে, এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। শুধু বলি এইটা করাই হয়েছে যারা এতদিন কষ্ট করছে তাদেরকে আরও কষ্ট দেওয়ার জন্য। এটা করাই হয়েছে আওয়ামী দোসরদের সঙ্গে পাশাপাশি থেকে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকার জন্য। আমি এই ছেলেকে একটা প্রশ্ন করতে চাই যে সেনাপ্রধানকে প্রশংসা বাদ দিলাম, 14 সাল থেকে তো বহুজন সেনাপ্রধান হয়েছে, বহু জেনারেল ছিল, বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন? তোমরা 2009 সাল থেকে কোন ঘোড়া রান্না করছো বাংলাদেশে? বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোড়া রান্না করছে? বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট, পুলিশ, র্যাব, তোমার বিভিন্ন রাজনৈতিক দল কারা কোন ঘোড়া রান্না করছে বাংলাদেশে? সেনাপ্রধান অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলেন যে কু হয় কিনা, কারণ আওয়ামী লীগের সময় যারা বিভিন্ন জেনারেল যারা তাদেরকে নিয়ে তিনি একটা কনফিডেন্সের ঘাটতি ছিল। কারণ আপনি জানেন যে এই সেনাবাহিনীতে যারা জেনারেল হয়েছে 2009 সালে যারা মেজর তারা প্রমোশন পেতে পেতে আজকে জেনারেল। তা আপনি ইউ আন্ডারস্ট্যান্ড, আপনার ফ্যামিলি মেম্বাররা ছিল কি পরিমাণে মানে দুধ যে ছাকনি দিয়ে সেকে না, কতটা সেকা হয়েছে যে তারা এই যে র্যাঙ্ক পেতে পেতে মেজর জেনারেল হয়েছেন। এই মানুষগুলোকে একটা কনফিডেন্সে নেওয়া ওয়াজ নট এ জোক। না, আমি ছবিটা নেই, আমি অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার ওই যে দর্শক একটা প্রশ্ন করছে, আমি প্রথমে আপনার ওই যে দুইটা ছেলে, একটা রোমন আর টিপু, আর কি নাম বলেন, টিপু একটা ছেলে, ওর কথা দিয়ে আমি শুরু করি। টিপু একটা কথা বলেছে আমাদের সেনা প্রধান প্রসঙ্গে, আমি তার কথাটা এক্সপান্স করি এবং আমি এটাকে রিজেক্ট করি উইথ হিটেন্স, ঘৃণার সাথে আমি এটাকে প্রত্যাখ্যান করি। কারণ হচ্ছে আমি এই ছেলেকে একটা সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে 71-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। সংগ্রামী উপস্থিতি, কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসাবে, তারা নাকি বহিরাগতদেরকে, যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকবে না, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আমাদের কথা শুনছেন, আজকে যে রিক্সা চালক ভাইয়েরা এদিকে রিক্সা চালিয়ে যাচ্ছে, তারা কি বহিরাগত? তাদের হাতে কি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে? তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নাই, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে বের করে দেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, মাস্টার বলেন, ছাত্র বলেন, সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা, সেইটা তারা ঘটাতে পারছে না। আমরা 2 দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গণ অভ্যুত্থানের পর জনগণের সরকার? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি। সেনাবাহিনীকে এত ক্ষমতাধর করে ফেলার মানে কি? 7-8 সালে মঈনুদ্দিন আহমেদ, মঈনু আহমেদ কিংবা ফখরুল তারা সরাসরি বসেছিলেন চেয়ারে। এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন? কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে? এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা দায়ী থাকবে? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা এখানে আছেন, যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের
আমাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন, যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন, আপনাদের কারো উপর কোনো রকম ভায়োলেন্স হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে ৭১-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে, পাহাড়ে স্বাধীনতা কোথায়? পাহাড়ে কেন সেটেলার বাঙালি দিনের পর দিন এই বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্ররা মোটামুটি ফর্মে আসছে, তারা খুবই ভালো ফর্মে এবং তারা অনেকটা হিরো। এখন ছাত্ররা যেটা অবাক করে, শুধু শুধু আন্দোলন সাকসেস করে নাই, তারা মন্ত্রীও হয়েছে, যেটা মানুষ বিশ্বাসই করতে পারে না যে এই পিচ্ছি পিচ্ছি পোলাপান তারাও মন্ত্রী হয়ে যাবে। তাদেরকে এত বয়স্ক লোকেরা, এত বড় বড় সচিবরা তারা স্যার বলবে তাদেরকে, মানে মোটামুটি অনেকটা চমক এখানে। এবং এই ছাত্রদের উপর অনেকেই ভরসা করছেন, এখনো করছেন, কারণ তারা হয়তো যে চমক দেখেছে তারা রাষ্ট্র পরিচালনায় এবং দুর্নীতি এবং হত্যা, গুম এগুলোর বিরুদ্ধে ভালো ভূমিকা নেবে বলে অনেকে আশা করছেন, তাদের উপর স্বপ্ন বুনছেন। কিন্তু এখন আমরা যা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা যারা মানে এত স্পিড দিয়ে এত বিপ্লবের কথা বলছিল, তারা এখন মোটামুটি মাইনকার চিপে পড়ে গেছে। তো এই কীভাবে পড়ল? এখন কথা হচ্ছে, তারা যতই চমক দেখাক না কেন, বাস্তবতা একটু ডিফারেন্ট। তারা প্রথমে একটা ট্র্যাপের মধ্যে পড়ছে। ট্র্যাপটা হলো যে তারা যখন আন্দোলন করে তখন শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে এগুলো জামাত শিবিরের কাজ কারবার। তখন তারা এটা অস্বীকার করেছে এবং অনেক সাধারণ মানুষও বিশ্বাস করেন নাই। কিন্তু এখন কি দেখা গেল যে শেখ হাসিনা যে বলছিলেন এই কথাটাই সত্য হয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা গেল তাদের একজন অন্যতম সমন্বয়ক, যার নাম সাদিক কায়েম, যিনি এতদিন গোপন রেখেছিলেন তার পরিচয়, এখন পরিচয় পাওয়া গেল যে তিনি ছাত্র শিবিরের নেতা। শুধু নেতা নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। এখন এই অবস্থায় এটা তার পরিচয় প্রকাশ পাওয়ার পর এই ছাত্ররা পড়েছে বিপাকে, একটা মানে লজ্জার মধ্যে পড়ে গেছে তারা, যে তারা এতদিন বড় গলায় বলে আসছে যে না, জামাত শিবির তাদেরকে নিয়ন্ত্রণ করছে না, তাদের মধ্যে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে হ্যাঁ আছে এবং ভালোভাবেই আছে। শুধু এইটা না, এই যে এই যে ছাত্ররা যে 9 দফা তৈরি করেছিল, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই 9 দফায় তাদের হাত আছে শিবিরের, এবং তারা এটা বিভিন্নভাবে প্ররোচিত করেছে এই 9 দফা তৈরির জন্য। এখন তারা বেকায়দায় পড়ছে শুধু শিবির নিয়ে না, এখানে তাদের নিজেদের মধ্যে কেউ পদত্যাগ করেছেন, কাউকে বহিষ্কার করা হয়েছে হত্যার অভিযোগে, বিভিন্ন অপরাধের অভিযোগে। এইখানে একটা চাপ আছে। তারপর তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সমাবেশ করার জন্য, মিটিং করার জন্য। দেখা গেল এখানে ছাত্রদল এবং অন্যরা প্রতিবাদ করছে এবং সেখানে পুলিশ প্রহরায় তাদের যেতে হচ্ছে, কোনো জায়গায় মিটিংও করতে পারছে না তারা। তারপরেও তাদের নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে। কেউ কেউ মনে করছে যে এরা মন্ত্রী হয়ে গেছে, কেউ কেউ হালুয়া রুটি খাইতেছে, আর আমরা বসে বসে উপাস তাকায় রইতেছি, আমরাও তো কষ্ট করছি, যে আমরা কি পাইলাম। এই যে বঞ্চিততা নিয়ে তাদের মধ্যে একটা মানে বিভেদ তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে, এটা ছাড়াও তারা একটা দল করবে, দল করা নিয়েও বিভেদ আছে। কেউ বলছেন করা উচিত, কেউ বলছেন করা উচিত না, করবে না। তারপরে সবচেয়ে বড় চাপ যেটা, সেটা হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে। কারণ অভিভাবকদের অনেকেই বুঝতে পারছেন যে এরা ওই পড়াশোনা রাইখা ওই যে রাজনীতির পিছনে দৌড়াইতেছে, তাই ভবিষ্যৎকে বাবা মা তো তাদেরকে ইউনিভার্সিটির পাঠাইছে পড়াশোনা করার জন্য, তাদেরকে এইসব করার জন্য পাঠায় নাই। এখন তারা লেগে গেছে রাষ্ট্র পরিচালনায়, বিভিন্ন ধরনের বিচার, সালিসি, মানে এই সব কিছুর দায়িত্ব নিয়ে নিচ্ছে তারা। তাহলে পড়াশোনা করবে কখন? তো এইটা নিয়ে অভিভাবকদের একটা চিন্তা, দুশ্চিন্তা, চাপ। তারপরে এই যে শিবিরের সংশ্লিষ্টতা, এটাতে বিব্রত তারা। তারপরে তারা অনেকটা তাদের উপর থেকে অনেকেই সমর্থন প্রত্যাহার করতে চাচ্ছেন, বিশেষ করে জামাত শিবিরের সংশ্লিষ্টতার কারণে। কারণ এখানে যারা ছিলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং তাদের অভিভাবকরা এবং দেশের সাধারণ অনেক মানুষ যারা তাদেরকে নিউট্রাল ভাবতেন, এখন তারা দেখছেন ওমা এখানে তো দেখি জামাত শিবির।
যার ফলে অনেকেই তাদের সমর্থন প্রত্যাহার করার জন্য উদ্যত এবং করেও নিয়েছেন কেউ কেউ। এখন আপাতত তারা সেনাবাহিনীর সমর্থনে চলাফেরা করছে, কিন্তু একটা সময় তো সেনাবাহিনী তো আর বছরের পর বছর তাদেরকে ঠেক দিয়ে যাইতে পারবে না। তাহলে তখন কি উপায় হবে? এইসব ব্যাপার নিয়ে তারা এখন খুব একটা মাইন্ড কারচিপার মধ্যে আছে এই ছাত্ররা। এবং তারা শুধু এইটা না, যে কয়েকদিন আগে যাতে তারা ত্রাণের অনেক টাকা তুলেছিল, প্রায় 11 কোটি টাকা, এবং এই টাকা তুলে তারা একটা ব্যাপক সাফল্য দেখিয়েছিল, কিন্তু আলটিমেট রেজাল্ট ভালো হয় নাই। কারণ দেখা গেল 11 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা তারা ত্রাণ দিয়েছে এবং 9 কোটি টাকা ব্যাংকে ফালায় রাখছে। ওই যে টাকাটা ব্যবহার করতে পারে নাই, যার ফলে মানুষ যে আশায় দিয়েছিল যে এদের সাহায্য করা, চিকিৎসা, ওষুধ, এমনকি দেখা গেছে স্যালাইন, ওষুধ এগুলো পর্যন্ত ছিল না মানুষের। তো অনেকেই প্রশ্ন করেছেন যে এই টাকা কি তোমাদেরকে ব্যাংকে রাখার জন্য দিচ্ছি নাকি? প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।